নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। তো আজকে তারাপীঠ থেকে চলেছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ এখান থেকে 80 থেকে 85 কিলোমিটার। তারাপীঠ থেকে অটো আছে, বহু সাইট সিনের অটো এখান থেকে পাওয়া যায় বিভিন্ন প্রাইসে। তো কম ডিস্টেন্সের সাইট সিনগুলো টোটো করে করা যাবে, লেকিন যদি লং ডিস্টেন্স হয় 80 85 90 কিলোমিটার দূরত্বে, ওগুলো অটো করেই করতে হবে। তো যাওয়া যাক তারাপীঠ থেকে মুর্শিদাবাদ। এখানে সব সারি সারি গাড়ি অটো আছে। ওইদিক হচ্ছে তারাপীঠ মন্দিরটা, ওই দিক দিয়ে। আর এখান দিয়ে সব সাইট সিনের গাড়িগুলো ছাড়ে। দর্শক বন্ধুরা, 3 ঘন্টা অটো জার্নি করার পর আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদে। আমরা যেহেতু তারাপীঠ থেকে মুর্শিদাবাদ এসেছি, তাই এই নদীটা আমাদের পার করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে দর্শনীয় স্থানটা মুর্শিদাবাদের ঘুরতে এসেছি সেটা হলো কাঠগোলা প্যালেস। এখানে আপনারা গাইড নিতে পারেন বিভিন্ন জায়গা ঘোরবার জন্য, বোঝবার জন্য। এখানে অনেকগুলি দেখবার জায়গা আছে বিভিন্ন রকমের। বন্ধুরা, এইটি হলো কাঠগোলা প্যালেস মূল বাড়ি। এর মধ্যেই রয়েছে মিউজিয়াম। প্যালেসে দেখুন চার কোণায় চারটি টেবিল, টেবিলের পাশে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সব ঢালাই লোহার চেয়ার। নবাবরা ইংরেজরা এখানে জ্যোৎস্না আসতে বসে দাবা খেলতো, মস্তান বা সুলাবান্ধ দাঁড়াবেন। বর্তমানে নবাব দেশে মোড়ে দাবা গেলে সরে এখন ফাঁকা টেবিল আছে পরে। এটা হচ্ছে সিংহ, ব্রিটিশ সিম্বল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সিংহ, ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করে জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। ধর্মেন্দ্র উত্তম কুমার ঝুঁঝুমারি তারা এখানে একটা বটা শুরু করে। আর অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি, এক যে ছিল রাজা একেন বাবু, টিভিতে সিরিয়াল বেহুলা। তো দর্শক বন্ধুরা, এইটাই সেই পালকি। সেই পালকি করে তখনকার দিনে রাজা মহারাজারা যাতায়াত করতেন। এইসব ফোয়ারা টোয়ারা আছে, এখানে জল পড়তো। আর এই হলো সেই রাজবাড়ি। অনেকক্ষণ সময় লাগে। তো দর্শক বন্ধুরা, মুর্শিদাবাদের এই যে জায়গাটা বিশাল বড়, বিশাল বড় বাগান। আর এটা পুরোপুরি প্রাইভেট। এখনও এর 7th জেনারেশন কলকাতায় আছে, তারা কলকাতায় থাকে, তারাই এখানে এটা পুরো মেনটেন করে। দেখুন, তখনকার দিনের মনে হয় এটা কোনো সিন্ধুক, খাজানা আদান প্রদান করা হতো। শিবাইদা হচ্ছে হচ্ছে এখন কি বলে, তুলছে একটু টুটু করে। এর উপর ওঠা জানিস, সিঁড়িতে সিঁড়িতে সিঁড়ি আছে মানে ওই। তো দর্শক বন্ধুরা, এর বাইরের ভেতরে গিয়েছিলাম, এই প্রাসাদটার ভেতরে। তো এই প্যালেসের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে প্রচুর জিনিসপত্র আছে দেখবার, বুঝবার। তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেজন্য দেখাতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই এখানে আসবেন, ভেতরে এলে সব দেখতে পারবেন। মানে ভেতরে টেবিল টেনিস খেলা যায়, তারপরে গলফ টাইপের যে বল, কি বলে ওটাকে, যেটা খেলে, ওই যেটা বলের খেলাটা ছিল, পোকার নাকি, যাই হোক, একটা খেলার ছিল। তারপরে খাবার টেবিল ছিল, মিটিং করাবার বসবার ঘর, চেয়ার ইত্যাদি এইসব ছিল এখানে। আর কি ছিল, আর ভেতরে প্রচুর বড় বড় আয়না আছে, যেগুলো বেলজিয়াম মেড আয়না আছে। ওই আয়নাগুলো দিয়ে, মানে একটা আয়না দিয়ে পুরো ঘরটাকে কভার করে দেখা যায়, এরকম আয়না আছে ভেতরে। আর ভেতরে একটা 525 গ্রামের বল আছে, স্টিলের মতো। ওই বলটা দেখলে, ওই বলটা দিয়ে গোটা রুমটাকে কভার করা যায়। ওই বলটার দিকে তাকালে আয়নার মতো গোটা রুমটাকে দেখতে পাওয়া যায়। একটা ভেতরে বলও আছে।
বন্ধুরা এখানে একটা চিড়িয়াখানা আছে, তো তখনকার দিনেরই চিড়িয়াখানা, তো এখনো কিছু পাখি আছে। এই চিড়িয়াখানাটা একবার আপনাদের দেখাচ্ছি। রোজেলা, মিলি রোজেলা, এর নাম মিলি রোজেলা। তো দর্শক বন্ধুরা, এখানে আগে হাতি ঘোড়ার সবই রাখা হতো, এই চিড়িয়াখানায় থাকতো। এখন বর্তমানে শুধু এই সব এক্সোটিক পাখি, এই খরগোশ, পায়রা এইসব রাখা হয়েছে, কারণ হাতি ঘোড়ার তো সেরকমভাবে মেনটেন করা বা রাখা খুব মুশকিল এখনকার দিনে। যে বন্ধুরা, ইমু পাখি বিশাল বড় বড়। দর্শক বন্ধুরা, পরবর্তী আপনাদের যে দর্শনীয় স্থানটা দেখাচ্ছি মুর্শিদাবাদের, এটা আপনারা অবশ্যই মিস করবেন না। জগৎ শেঠের বাড়ি, আর এটা হলো জগৎ শেঠের আস্তাবল। এখানে সমস্ত ঘোড়া রাখা হতো তখনকার দিনে, পালকি ঘোড়া, ঘোড়ার গাড়ি। তো এই জগৎ শেঠ হচ্ছে তখনকার দিনের খুব একজন ধনী ব্যবসায়ী ছিলেন ইংরেজদের আমলে। আর এনার বাড়ির ভেতরে গুপ্ত ঘর রয়েছে, মানে যেটা মাটির নিচেও রয়েছে। আর এইখানে প্রচুর মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, শাড়ি, বন্দুক, তরোয়ার। আর এই সমস্ত কিছু আপনাদের দেখতে গেলে, বুঝতে গেলে অবশ্যই কোথাও গাইড নিন না নিন, কিন্তু এই জগৎ শেঠের রাজবাড়ির মিউজিয়াম দেখতে গেলে আপনাদের গাইডটা অবশ্যই নিতে হবে। আমরা সব জায়গায় গাইড নিয়ে নিয়ে এসেছি, অনেক টাকা লেগেছে, কোনো গাইড নিয়ে ফল হয়নি, তাই এখানে নিয়ে নিই আমরা গাইড, কিন্তু ওটা আমরা ভুল করলাম। এই জগৎ শেঠের বাড়ি ভিজিট করতে গেলে, সব দেখতে গেলে, বুঝতে গেলে প্রচুর জিনিস আছে দেখার, এখানে গাইড অবশ্যই লাগবে। এখানেও বন্ধুরা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা কিছুই বাড়ির ভেতরের মিউজিয়াম দেখাতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের দেখালাম। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি বা দেবী সিং ডাকাতের বাড়ি। প্রবেশ মূল্য 20 টাকা করে। সিং ছিলেন রেগুনো ট্যাক্স কালেক্টর, খাজনা আদায় করতেন। উনি জোর জুলুম করে খাজনা আদায় করতো বলে ইতিহাসে পাতায় দেবী সিংকে কুখ্যাত কিংবা ডাকাত বলা হতো। 76-এ মন্বন্তর নাম শুনেছিলেন? দুর্ভিক্ষ, যে সময় মানুষ খেতে পারছিল না, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিলেন, এমনকি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। এদিকে দেখুন, এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টটা, এগুলো চারদিকে 4টি থাম ছিল, চারদিকে বেলজাম কাজ দিয়ে ঘেরা ছিল, আর তলে শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। শোনা যায় নাকি তখনকার দিনের সব থেকে সুন্দরী ছিলেন হীরাবাই, যার এক নাইটে নাচতে পারলে 5,000। উপরের চূড়াটা ফলো করে নিন, একটাই মন্দির, চূড়া হচ্ছে 25টা। চুন, সুরকি, খয়েরকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা আছে রামচন্দ্র দেবের মন্দির, যেটা আপনি মুর্শিদাবাদে আর অন্য কোথাও পাবেন না। এটা দেখে সামনে এগিয়ে হবে। চেনের নিচেই ছিল তলে 3খানা কুয়ো, কুয়োর উপরে সব কাঠ পাতা থাকতো। আর ওই গেট থেকে চাবুক মারতে মারতে নিয়ে এসে কাঠের উপরে দাঁড় করিয়ে গলায় দড়িটা পরিয়ে দিত, অ্যাঙ্গেলটা টানলে কাঠটা সরে যেত। ফাঁসি দেওয়ার পর এখান থেকে দড়ি কেটে ফেলে দিলে গঙ্গায় চলে যেত। এখানে একজন বাচ্চা, তার মা এই কুয়োতে পড়ে মারা গিয়েছিলেন, যার লাশটা পাওয়া যায়নি বলে প্লেট দিয়ে বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর, পিছনে আছে বাগান। এবার সবাই সামনে আগান, এগিয়ে আসুন। হীরাবাই ড্যান্সার, যার এক নাইটে নাচতে পারলে 5,000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। পাশেরটাও হীরাবাইয়ের ছবি, উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নামলে বোঝা যেত।
তার পাশেটা ওয়ারিন হ্যাস্টিন, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং দুটো বিয়ে করেও ছেলে সন্তান ছিল না বলে তারই ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিলেন কৃত্তিক নারায়ণ সিং। উনি ভালো লোক ছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিচার সভায় বসিয়ে গরিবদেরকে দুবেলা পেট ভরে খেতে দিতেন। তার ছেলে তার পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং। এই নিচের গুলো দেখুন পাথরের জাল বা নেট, মুঘল যুগের জাতের কাজ। সেই বানাটা বানার কোনো কারণ যদি ভেঙে যেত কিংবা ছোট বড় হয়ে গেলে কোথায় বাদ চলে যেত, তাকে আবার নতুন করে করতে হতো। ভেতরে গুলো ঝুলন যাত্রা যখন হয় সামনে বেদিতে এনে সাজানো হয়। এই ছবিটা লক্ষ্য করুন, এটা হচ্ছে নরেন্দ্র নারায়ণ সিং। ইনি মারা গেছেন, ইনার ছেলে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেরটা পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির কয়েনে ইনার ছবি দেখা যেত। সামনে চলে অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের কাউরি চুল টুল ঠিক করা থাকলে করে নিয়ে সামনে এগিয়ে আসেন। দাঁড়িয়ে যাবেন। এটা দেখবেন রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, গোপাল আছে, নারায়ণ শিলা আছে, সংকটমোচন আছে। ঝুলন যাত্রার সময় সাজানো হয়। দেবী সিং এর ডাকাতকারী বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে তখন এখানে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। দেখুন কালো বলে এখানে কালী পুজো, মুখে জীব নেই বলে লক্ষ্মী পুজো, আর পায়ের তলায় শিব ও সিংহ আছে বলে দুর্গা পুজো করে। এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। যে যা পারবেন, যার যেরকম সামর্থ্য হবে কিছু সাহায্য করে যাবেন। বর্তমানে সাহায্যের উপরে এখানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজো হয়। এছাড়াও যে প্রত্যেক দিন একটা সেবা হয়, নিত্য পুজো, এই সাহায্যের উপরে চলে। যার যেরকম দিবার ইচ্ছা হয় থালাতে মায়ের নামে। তাড়াতাড়ি করবেন, সবাই একসঙ্গে আসবেন। আবার আমি এখানে বোঝাতে হবে। আর আপনাদের মুর্শিদাবাদের বইটা লাগবে নবাবদের, এইটা দিয়ে যান দাদা, এইটা একসঙ্গে আসবেন। হ্যাঁ, চলে আসুন বৌদি, সামনে আসেন। তখনকার দিনে এটা হাতে টানা রোলার, খাজনা না দিলে কোমরে বেঁধে দিত, আর রীতি রকম চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এটা টানা করানো হতো। বর্গী এলো দেশে, খাজনা দিব কিছু আমরা বলে থাকি। বর্গীরা এসে সব লুটপাট করে নিয়ে যেতেন। তখনকার দিনে সোনার কয়েন, চাঁদির কয়েনের ভিতরে ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো। যাকে দিয়ে পুঁতাতো তাকে কিন্তু মেরে ফেলা হতো, যেন বাইরে ফোরকাস্ট না করতে পারে। যাদের যাদের ফাঁসি, চলো বাবু, যাদের যাদের ফাঁসি হয়েছে সমস্ত ডকুমেন্ট গুলো এখানেও কিছু রয়েছে, আবার এখানেও কিছু রয়েছে। আর এই কালো কোট আর টুপি পরে উনি ফাঁসির অর্ডারটা দিতেন। কেউ খাজনা না দিলে আর যাদের যাদের এখানে দেখবেন যে বাড়িতে আপনারা এসে ঢুকলেন, এই বাড়ির এটা সামনের দিকটা নকশা কিংবা মডেল, এটাই বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান, একটা এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচের চারটা টেস্টিং জার বিদেশ থেকে মদ আসলে ওটাই টেস্ট করে বা চেক করে চলে নেবে আস্তে আস্তে হাঁটিয়ে এগিয়ে আসবে। এই দাদা এদিকে আগে চলে যান, আগে চলে যান। ভাই এই প্যালেসটাতেই, প্যালেসটা হচ্ছে এটা। এটা দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। সিং যে ডাকাত ছিলেন তার বাড়িটা পুরো ঘুরে দেখালাম, রাজবাড়িটা। ভেতরে বহু কিছু আছে, নিচে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা যাবে, বাদ বাকি ওপরে মিউজিয়াম করা আছে, ওগুলো ভিডিওগ্রাফি করা যাবে না। তো মোটামুটি খুব সুন্দর। এখানে আসতে আপনার মোটামুটি সব কিছু ভালোভাবে দেখতে 30-35 মিনিট লাগবে। তো আমরা আবার যাব নেক্সট গন্তব্যের দিকে। কোকাকোলা বলছে গেলে ঠান্ডায় খাইস না বেকার, আজ 100 টাকা লে যাবো।
यार मुझे चश्मा ले लो, चश्मा ले लो, चश्मा ले लो। তো দর্শক বন্ধুরা, এই হলো মির্জাফরের বাড়ি। এই মির্জাফরের বাড়িতেই সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে নদীর ওপারে খোশবাগ বলে একটা জায়গায় ওখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো এই মোটামুটি প্রমাণ পাওয়া। তো যাই মির্জাফরের বাড়ির ভেতরে, কিছু নেই সেরকম, ভাঙাচোরা অবস্থায় আছে, মেনটেন করা হচ্ছে। এই হলো বাড়ির অবস্থা, খুব ভেঙে চলে গেছে। তো এই সেই লোকটা যে আমাদের, যার কারণে ইংরেজরা ঢুকে পড়ে বাংলায়, যারই ষড়যন্ত্রে হত্যা হয়েছিল সিরাজউদ্দৌলার। এদের একটা মসজিদ আছে, মসজিদটায় মানে সিরাজউদ্দৌলার যে বাড়িটা, সে বাড়িটার কিছুই নেই, একটা গেটটা বলতে গেলে। আর বাড়ির ভেতরের বাড়িগুলো সব এই জায়গায় ছিল হয়তো, বাড়ির ভেতর দিকে ছিল হয়তো। তো এখন কিছুই নেই, সব ভাঙা। তো এইসব ওপরে ওঠার জন্য ছাদ করা ছিল, সিঁড়ি ছিল এখান দিয়ে, দুদিক দিয়েই হয়তো সিঁড়ি ছিল, কি একদিক দিয়ে ছিল হয়তো। এরকম। এই যে ওই যে সিঁড়ি এখনো কিছুটা অবশিষ্ট রয়েছে, দেখুন। এই যে সিঁড়ি, এই দেখ সিঁড়ি আছে রে, দেখ এই যেখান দিয়ে সিঁড়ি, আবার ওখান থেকে কিছুটা স্টার্ট হয়েছে, এই অবস্থা। রিক্স আছে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে মির্জাফরের মসজিদ ছিল পার্সোনাল, এখানে মির্জাফর নামাজ পড়তেন। এই জায়গাটা আপনারা এসেছেন, এই জায়গার নাম হচ্ছে জাফরাগঞ্জ কবরস্থান। এই জাফরাগঞ্জ নামটা নবাব মির্জাফর নিজে দিয়েছিল, যেহেতু মির্জাফরের ভালো নাম ছিল নবাব মীর মোহাম্মদ জাফর খান, এই জায়গার নাম জাফরাগঞ্জ দেওয়া হয়েছে। কবরের ভেতরে 1100 মির্জাফর তার পুরো ফ্যামিলিকে নিয়ে, 1100 নবাব ছিলেন না, মেন নবাব ছিলেন 18খানা। তাদের মেন কবরগুলো আপনাকে জানিয়ে বুঝিয়ে দেখানো হবে। এই 18খানা কি মির্জাফরের পরের যে রাজা ছিল? না, মির্জাফরের টাইমের। তার মধ্যে 5জন এখানে বাদ আছে, 5 জনের কবর এখানে নাই। যেমন মুর্শিদ কুলি খা, সুজা খা, সরফরাজ খা, আলীবর্দী খা, সিরাজউদ্দৌলা, মিরন, মীর কাসিম, এরা বাদে বাকি যে নবাবদের কবর আছে তারা এখানে কবর দেওয়া হয়েছে। যে হাজারদুয়ারি প্যালেস আপনারা ঘুরতে এসেছেন বা দেখেছেন, দেখা হয়েছে হাজারদুয়ারি প্যালেস, যেটা দেখতে এসেছেন হাজারদুয়ারি প্যালেসটা এ নবাবের তৈরি করা। নাম নবাব নাজিম হুমায়ুন জা। এই হুমায়ুন জা ছিলেন মির্জাফরেরই 5ম বংশধর। ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেসটা কমপ্লিট করেছিলেন। মির্জাফরেরই 5ম বংশধর, হাজারদুয়ারির মালিক, নাম নবাব নাজিম হুমায়ুন জা। এখন যে হাজারদুয়ারি দেখবেন এটা নকল হাজারদুয়ারি, আসল হাজারদুয়ারি না। আসল হাজারদুয়ারির নাম ছিল হিরাজিল মনসুরগঞ্জ, সেটা ছিল নদীর ওই পারে, সেটা নদীর গর্ভে নষ্ট হয়ে গেছে। সেটা বানিয়েছিলেন সিরাজের দাদু আলীবর্দী খান। সিরাজ মরে যাওয়ার 72 বছর পর এই হুমায়ুন জা হাজারদুয়ারিটা প্রতিষ্ঠা করেছিল। মির্জাফরেরই 5ম বংশধর, নাম নবাব নাজিম হুমায়ুন জা, হাজারদুয়ারির মালিকের কবর। আচ্ছা, সিরাজউদ্দৌলার বয়স কত ছিল যখন মারা যায়? অল্প বয়সে ছিল তখন, খুব একটা বেশি বয়স ছিল না। 20-25। 25 ছিল না, ওর থেকেও কম, 20 আশেপাশে এরকম, 20-22 এরকম। ওই এত কম বছর বয়সে মারা গেছে? হ্যাঁ,
17 বছর বয়স যখন হয় তখন উনি নবাবী হয় পান প্রথম। 2 নম্বর কবরটা হচ্ছে হুমায়ুন যার বাবা, ইনার নাম হচ্ছে নবাব ওয়ালাজা। 3 নম্বর কবরটা হচ্ছে হুমায়ুন যার কাকা, নাম হচ্ছে নবাব আলীজা। এই ওয়ালাজা আলীজা এরা পরস্পর 2 ভাই। আর দেখবেন হাজারদুয়ারির সামনে একটি সাদা রঙের ইমাম বাড়ি আছে। সেই ইমাম বাড়ি প্যালেসটা সারা বছর বন্ধ থাকে, মহরমে 10 দিন খুলে। সেই ইমাম বাড়ি প্যালেসটা এ নবাবে তৈরি করা। নাম হচ্ছে নবাব নাজিম ফ্রাইদুন জা। সব থেকে প্রথম দেখালাম হাজারদুয়ারি মালিক হুমায়ুন জা, উনার ছেলে ফ্রাইদুন জা, ইনি ইমামবাড়া বানিয়েছিলেন। 43 বছর রাজত্ব করেছিলেন, 1838 থেকে 1881। ইমামবাড়া মালিক ফ্রাইদুন জা। মির্জাফরের 5টা ছেলে ছিল, তার মধ্যে সব থেকে বড় ছেলের নাম হচ্ছে মিরন, যার আদেশে নবাব সিরাজকে হত্যা করা হয়েছিল। তার কবর এখানে দেখতে পাবেন না, রাজমহল বিহারে আছে মিরনের কবর। মিরন বাদ দিয়ে এখানে মির্জাফরের 4টে ছেলের কবর লাইন দিয়ে দেখতে পাবেন। এই 4টে হচ্ছে পরস্পর মির্জাফরের 4টে ছেলে। 1 নম্বরটা হচ্ছে মুবারক দওয়ালা, 2 নম্বর হচ্ছে আশরাফ দওয়ালা, 3 নম্বর সাইফুদ্দওয়ালা, 4 নম্বর নজামুদ্দওয়ালা। এই 4টে দেখতে পাচ্ছেন মির্জাফরের পরস্পর 4টে ছেলে। আর বড় ছেলে মিরন দেওয়া হয়েছে রাজমহল বিহারে কবর ওনার। এই সাদা কাপড় দেখতে পাচ্ছেন, এই সাদা কাপড়টা হচ্ছে মির্জাফরের কবর। এই কবরটা হচ্ছে মির্জাফরের কবর। 2 পাশে 2টো কবর দেখতে পাচ্ছেন, দুটো হচ্ছে মির্জাফরের 2 কাকার কবর। একটার নাম হচ্ছে নজাফ খান, ইনার নাম হচ্ছে নজাফি খান। এই সাদা কাপড়টা হচ্ছে মির্জাফরের। ইনার ইতিহাসে নাম লেখা হয়েছে মির্জাফর। মির্জাফরের ভালো নাম হচ্ছে সুজাউল মুলক হাসামাদ্দওয়ালা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজমা বেঙ্গল। এটা হচ্ছে পুরো নাম। 1757 সালে নবাবী পেয়েছিলেন, 1765 সালে মারা যান। 8 বছর রাজত্ব করেছিলেন। সাদা কাপড়টা হচ্ছে মির্জাফরের, যে নামটা বললাম ইংলিশে নামটা ওখানে লেখা হয়েছে। তার পাশের কাপড়টা হচ্ছে মির্জাফরের বাবা, এনার নাম হচ্ছে সৈয়দ হুসেন নজাফি। নজাফি যে টাইটেল, এটা একটাই কারণে দেওয়া হয়েছে, এরা নজাফ দেশ থেকে এসেছিলেন, অর্থাৎ ইরান থেকে এসেছিলেন, তাই এনাদের টাইটেল দেওয়া হয়েছে নজাফি। মির্জাফর এই মুর্শিদাবাদে আসার পর 3খানা বিয়ে করেছিলেন। মির্জাফরের 3টে বেগম ছিলেন। এই পাঁচির দিয়ে ঘেরা কাপড়টা হচ্ছে মির্জাফরের প্রথম বউ, এনার নাম শাহ খানাম। সিরাজের দাদু ছিলেন আলীবর্দী খান, না সিরাজের দাদু ছিলেন আলীবর্দী খান, উনারই বোনের সঙ্গে মির্জাফরের প্রথম বিয়ে হয়েছিল, শাহ খানাম। তার পাশে হচ্ছে মির্জাফরের এটা 2 নম্বর বউ। হ্যাঁ, সিরাজের বোনের সঙ্গে না, সিরাজের বোনের সঙ্গে না। সিরাজের দাদু ছিলেন আলীবর্দী খান, সিরাজের দাদু আলীবর্দী খান, উনার বোনের সঙ্গে মির্জাফরের প্রথম বিয়ে হয়েছিল, শাহ খানাম। সিরাজ ছিলেন মির্জাফরের হিসাবে দাদু হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর বউ, নাম হচ্ছে বাব্বু বেগম। তৃতীয় ছিলেন মুন্নি বেগম, যে ছিলেন বাইজি, যাওয়ার সময় আপনাকে সেটা আমি দেখাবো। মির্জাফরের বললাম 5টা ছেলে ছিল, তার মধ্যে সব থেকে বড় ছেলের নাম হচ্ছে মিরন, যার কবর এখানে নাই, রাজমহলে বিহারে আছে। মিরন 2টো পায়রা পুষতো, যে পায়রাগুলো ডাক পিউনে কাজ করতো, তাই ইংরেজদের গুলি খেয়ে মারা গেছে। 2টো পায়রা সামনে কবর দেওয়া হয়েছে, একটার নাম হীরালাল, একটার নাম পান্নালাল, এরা ডাক পিউনে কাজ করতো। ভেতরে যত কবর দেখছেন সব হচ্ছে মির্জাফরেরই বংশধরদের কবর। 1100-এর মধ্যে যেগুলো মেন কবর, সেগুলো আপনাকে জানিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখনো যারা মির্জাফরের বংশধর বেঁচে আছে, তারা কেউ যদি মারা যায় এখনো নিয়ে এসে তাদের ভিতরে কবর দেওয়া হয়। মির্জাফর ছাড়া অন্য বংশের কবর এখানে দেওয়া হয় না। যত পাঁচির দিয়ে ঘেরা কবর দেখতে পাচ্ছেন, যত পাঁচির দিয়ে ঘেরা কবর দেখতে পাচ্ছেন, এগুলো মেয়েদের কবর। পাঁচির দিয়ে ঘেরাগুলো সব মেয়েদের কবর, আর যত খোলা এগুলো সব ছেলেদের কবর। তখনকার দিনে মেয়েরা বোরখা পরে বাইরে বেড়াতে, নিজের স্বামী ছাড়া কাউকে মুখ দেখাতেন না, ওই জন্য পাঁচির দিয়ে ঘিরে কবর দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিই, আপনি ঘুরে ফিরে দেখবেন। তা আছেন, এনার নাম হচ্ছে সৈয়দ নাসের আলী মির্জা। ইনি ছিলেন মির্জাফরের 7ম বংশধর, মির্জাফরের 7 পুরুষ। কবরটা দেখে লাগছে নতুন না, কবরটা বহুত পুরাতন, কবরটা পুরো ভেঙে চলে গেছিল। এখনো বললাম বংশধর বেঁচে আছে, ইনার বংশধর নতুন করে কবরটা মার্বেল দিয়ে বাঁধিয়ে দিয়ে গেছে। নাম নাসের আলী মির্জা, মির্জাফরেরই 7 জেনারেশন। ইনি মারা যান 1876 সালে।
প্রথম আর দ্বিতীয় দেখালাম পাশাপাশি। ভিতরের কাপড়টা হচ্ছে মির্জাফরের 3 নম্বর বউ, নাম হচ্ছে মুন্নি বেগম। এই মুন্নি বেগম ছিলেন বাইজি, নাচ গান করতেন। মির্জাফর যখন বিয়ে করেছিল বাই থেকে বেগম হয়েছিল। তৃতীয় বোর কাপড় হচ্ছে মুন্নি বেগম। হাজারদুয়ারি থেকে আসার সময় বাইরে একটা স্কুল দেখেছো, নবাব বাহাদুর হাই স্কুল, দেখেছি গাড়িওয়ালা? যাইনি, এখন যাবো। গাড়িওয়ালাকে বলবা দেখিয়ে দিবে, স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। আর একটা হচ্ছে চাঁদনি চক মসজিদ, ওটা হাজারদুয়ারির পিছন সাইডে আছে। চাঁদনি চক মসজিদ আর নবাব বাহাদুর হাই স্কুল, এই দুটো জিনিস এই মুন্নি বেগমের তৈরি করা। এই মুন্নি বেগম তখনকার সময় স্কুল তৈরি করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ সোনার মুদ্রা দান করেছিলেন। তার ইন্টারেস্টে স্কুলটা এখন অবধি বিনা পয়সায় পড়াশোনা হয়। শুধু মির্জাফরের বংশের জন্যই ফ্রি, অন্য পাবলিকের জন্য না। অন্য পাবলিক পড়তে পারবে, তাতে পয়সা লাগবে। আর মির্জাফরের বংশের পড়লে তাদের কোনো পয়সা লাগে না। থাকা, খাওয়া দাওয়া যাবতীয় যা খরচা হয় সরকার থেকে 12 ক্লাস অবধি ফ্রি দেয়। মির্জাফরের তৃতীয় বউ মুন্নি বেগম, ইনার কাছে প্রচুর টাকা ছিল। ইনি মুন্নি বেগম থেকে হয়েছিলেন মান্নি বেগম, যেহেতু টাকা দিয়েছিলেন তাই ব্রিটিশ গভর্নমেন্টকে টাইটেল দিয়েছিলেন মান্নি বেগম, মির্জাফরের 3 নম্বর বউ। সব একদম ভেঙে চুরে গেছে, সব ভেঙে চলে গেছে। আর দর্শক বন্ধুরা, আমি এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইখানে যদি আপনারা একা থাকেন সন্ধ্যের দিকে বা বিকালের দিকে হোক, তো আপনাদের ভয় লাগবে। একা যদি থাকেন এই এরিয়াটার মধ্যে পুরো তো টুরিস্ট প্লেস, লোক আসে তাই জন্য সবাই ঘুরে, নাহলে এখানে প্রচুর কবর আছে। কিন্তু একটা বেশ ভয় আতঙ্কর জায়গা। তো এই হলো সেই বেগম যেনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, কারণ তিনি অনেক পাপ কাজ করেছিলেন। তো অনেকের মতে আবার তিনি খুব ভালোও ছিলেন। তো বিভিন্ন রকম মতামত আছে, কিন্তু বেশিরভাগ লোক যেটা বলে তিনি ওই বাচ্চাদের হৃৎপিণ্ড খেতেন, তো সেই জন্য কলিজা খেতেন, হৃৎপিণ্ড কলিজা যাই হোক খেতেন, তো সেই জন্য জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আর ওর নিচু দিয়েই, ওর উপর দিয়ে সবাই হেঁটে যায়, তাই উপর দিয়ে এরকম রাস্তা করা আছে, যেমন লোক এরকমভাবে হেঁটে যাবে। কবরটা নিচে আছে। তো এই সেই জায়গাটা যেখান দিয়ে হেঁটে হেঁটে ওপর দিকে ওঠা যায়, এই নিচে আছে কবরটা। আর এখানে একটা মসজিদ ছিল, সেই জন্য এখানে একটাই কেবলমাত্র কবর আছে। আর এই মসজিদটা সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। পিছন দিকে আছে মসজিদটা। আর এই হলো সেই মসজিদ যেটা ধ্বংস হয়ে গেছে। এটা হতে পারে পুরো এই এরিয়াটা নিয়ে মসজিদটা ছিল। এটা কিছুটা তার পিলার আছে ব্যাক সাইড, এটা বা হতে পারে এই সাইডটা মসজিদটা ছিল, এই যেখান দিয়ে ভাঙা। যার গেট হতে পারে এইটা, মানে উপরে ছাদ ভাঙা, গেটটা এইটা। আর এরকম ভেতরে এখানে ঢোকা হতো, আর চৌকাঠ এটা এখানে হতে পারে মসজিদটা ছিল। এটা ভেঙে গেছে। দিক থেকে দিয়ে গেলে দেখলে ঠিক হবে, যেহেতু নবাব ধর্মিক ছিলেন তো, যার জন্য ওই প্রাসাদটা করা হয়েছে, যেটা ও হাজারদুয়ারি, সেটা প্রাসাদ। ওখানে বসে বিচার করলে ইমাম বাড়ার সামনে বসে বিচার করা। অবশেষে দর্শক বন্ধুরা, আমরা চলে এলাম
মুর্শিদাবাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা আমরা বইয়ে পড়েছি বা সবাই যেটা জানে, মুর্শিদাবাদ ঘুরতে এলে সবাই এটাকে তাদের স্পটের মধ্যে রাখে, দর্শনীয় স্পটের মধ্যে। তা এই জায়গাটা হলো হাজারদুয়ারি প্যালেস। এখানে আসার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু আজ ফাইনালি আমরা আসতে পেরেছি এই হাজারদুয়ারি প্যালেসে। আর বন্ধুরা, সামনেই রয়েছে এই বড় একটা ইমামবাড়া দেখতে পাচ্ছেন। এখানে যেটা গাইড বললো, আগের বারে তো শুনলেনি, এই ইমামবাড়াটা 10 দিনের জন্য খোলা হয় সারা বছরে, মহরমের দিন করে, বাকি সময় বন্ধ থাকে। খুব বড় একটা ইমামবাড়া, আর বিশাল বড় একটা জায়গা আছে, সামনে মাঠ মতো দেখতে পাচ্ছেন। আপনারা এখানে অবশ্যই আসবেন, ভিজিট করবেন, খুব সুন্দর জায়গা। আপনারা যদি শিয়ালদা থেকে মুর্শিদাবাদে আসেন, তো মুর্শিদাবাদ স্টেশনের সামনেই পড়বে এই হাজারদুয়ারি প্যালেসটা। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। দর্শক বন্ধুরা, এই হলো সেই কাটরা মসজিদ মুর্শিদাবাদের। নবাব মুর্শিদ কুলি খাঁর কবর এইখানেই আছে। এই যে ওখানের পিলারটা, যে ছাদটা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, এখন জাস্ট পিলারটা রয়েছে। সুন্দর গার্ডেন করা। এই ছাদগুলো ভেঙে গেছিল, এই দেখ, এইখানে ছাদরা আছে, এই ছাদগুলো ভেঙে গেছে। এই একটা গম্বুজ আছে, দুটো গম্বুজ আছে, বাদ বাকি সব ভেঙে গেছে। দর্শক বন্ধুরা, মুর্শিদাবাদ ভ্রমণে আপনারা অবশ্যই এই কাটরা মসজিদ, হাজারদুয়ারি, ইমামবাড়া, জগৎ শেঠের বাড়ি, এগুলো অবশ্যই রাখবেন। আর টোটো করে ঘুরলে টোটোর সাইড সিনে টোটো ড্রাইভাররা তো দেখিয়েই দেবে যতগুলো সাইড সিন এখানে আছে। নদীর এপার মিলিয়ে টোটাল আছে, টোটাল মনে হয় 11-12টা হবে। আমরা আপাতত 7টা আজকে দেখছি নদীর এপারে। এছাড়া সিরাজউদ্দৌলার যে কবর, এইগুলো সব নদীর ওপারে আছে। সিরাজউদ্দৌলার যে রাজবাড়ি, সেগুলো সব নদীর ওপারে। তো আমরা মোটামুটি এইগুলো দেখি ব্যাক করব। আমি যেটা বুঝলাম, মুর্শিদাবাদ ঘুরতে গেলে মোটামুটি 2 দিন আপনাকে হাতে রাখতে হবে মুর্শিদাবাদ ঘুরতে গেলে। আর মোটামুটি এই মুর্শিদাবাদ সিরিজে মুর্শিদাবাদ বেড়াতে এলে আপনাকে প্রতিটা সাইট সিনে আপনাকে টিকিট সিস্টেম আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, বিভিন্ন রকম প্রত্যেকজন। আর গাইড নিতে হবে, গাইড নিলে কি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। নাহলে প্রচুর পুরানো তো, কিছু লেখা নেই, বুঝতে অসুবিধা হবে কোনটা কী জিনিস। সেই জন্য গাইড 20 টাকা, 30 টাকা, 50 টাকা নিচ্ছে। গাইড খুব বেশি বোঝায় না, মোটামুটি মেন জায়গাগুলো বোঝায়। তো গাইড নিলে একটু বুঝতে সুবিধা হবে, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। দর্শক বন্ধুরা, এই সেই মতিঝিল, যেখানে মুক্ত চাষ করা হতো তখনকারের দিনে। দেখাচ্ছি আপনাদের। আমরা তো ভুল, এখানে কি মুক্ত চাষ করা হতো বলতে। কত পরিযায়ী পাখি, কি পাখি ভাই? পরিযায়ী পাখি বলে তো, হাঁসের মতো। ওই দিকটা পার্ক আছে, পার্কের দিকটা যাবি নাকি? না যাবে। ওই দিকটা পার্ক, আর হচ্ছে সমস্ত পরিযায়ী পাখি। ওইদিকে সব ভর্তি হয়ে আছে, জল খাচ্ছে, চান করছে। আর এই সেই মসজিদ। এটা
চালু আছে তো মনে হয় মাইক লাগানো। মতিঝিল জামা মসজিদ, লালবাগ মুর্শিদাবাদ। দর্শক বন্ধুরা, আশা করছি এই মুর্শিদাবাদের এই ছোট্ট সুন্দর ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা 5 থেকে 6 ঘন্টার বিনিময়ে শিয়ালদা থেকে মুর্শিদাবাদে চলে আসতে পারেন। এখানে হোটেল নিয়ে 2 দিন আপনারা অনায়াসে মুর্শিদাবাদ ঘুরতে পারেন। 2 দিনে আশা করি আপনাদের কমপ্লিট মুর্শিদাবাদ ঘোরা হয়ে যাবে। কোনো টোটো নিয়ে ঘুরতে পারেন 400 থেকে 500 টাকার বিনিময়ে।